বিসমিল্লাহির রহমানুর রাহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের এই ফিনান্স ও ব্যাংকিং ভিডিও ক্লাসে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই সৃষ্টিকর্তার অশেষ মেহেরবাণীতে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, তোমরা যেখানেই থাকো ভালো থাকো এই প্রত্যাশাই করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামনে তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা। ইতিমধ্যে তোমরা হয়তো সকলেই সিলেবাস কমপ্লিট করেছো। তো যাদের এখনও কমপ্লিট হয়নি, সম্পূর্ণ করতে পারোনি পুরোপুরিভাবে, তারা অবশ্যই খুব দ্রুততার সাথে চেষ্টা করো শেষ করতে। তো আমরা দেখো বর্তমানে রিভিশন ক্লাসগুলো নিচ্ছি তোমাদের সামনে। আজকেও তোমাদের বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ মূলধন ব্যয় এর উপরে রিভিশন ক্লাস নেওয়া হবে। তো তোমরা এর আগে অবশ্যই জেনেছো যে এটা একটা অঙ্ক রিলেটেড অধ্যায়। এই অধ্যায়ে থিওরিটিক্যাল প্রশ্ন থাকার পাশাপাশি অঙ্ক দিয়েও কিন্তু অ্যান্সার করতে হয়। তো যেহেতু রিভিশন ক্লাস, আমি সংক্ষিপ্ত আকারে কিছু অংশ আলোচনা করার চেষ্টা করব তোমাদের সামনে। আমরা শুরুতেই দেখো মূলধন ব্যয় কাকে বলে, কস্ট অফ ক্যাপিটাল কাকে বলে। তো বইয়ের ভাষায় সংজ্ঞা দেয়া যায়, তার আগে আমি নিজের ভাষায় দেখো বলছি। আমরা প্রয়োজনীয় যে অর্থগুলো সংগ্রহ করি ব্যবসা বাণিজ্য করার জন্য, তো এই অর্থ সংগ্রহ করতে যে ব্যয়গুলো হয় তাকেই কিন্তু মূলধন ব্যয় বলে। খুবই সহজ কথা। আমার ব্যবসার জন্য 1 কোটি টাকা বা 5 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা অর্থ প্রয়োজন। এই অর্থগুলো সংগ্রহ করতে আমার যে ব্যয়গুলো হয় তাকেই কিন্তু আমরা বলছি মূলধন ব্যয়। তো আমরা এই অধ্যায় থেকে যে বিভিন্ন উৎস থেকে অর্থগুলো সংগ্রহ করা হয়, সেই উৎস থেকে অর্থ সংগ্রহ করতে যে ব্যয়গুলো হয় সেই ব্যয়গুলো কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো কিন্তু সহজেই শিখতে পারবো। একটা লাইন তোমাদের বইয়ের প্রথম লাইন বলছে, প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানের নিজস্ব মূলধন ব্যয় থাকে। অর্থাৎ প্রত্যেকটা ব্যবসায় প্রতিষ্ঠানেরই নিজ একটা মূলধন ব্যয় কিন্তু থাকে, তারা এটা ক্যালকুলেশন করে থাকে। তো বইয়ের যে সংজ্ঞাটা দেয়া আছে সেটাও তোমরা লিখতে পারো, আমি যেটা বললাম তোমরা সেটাও লিখতে পারো। তোমাদের বইতে এই টোটালটায় বুঝিয়েছে, এই যে একটা ভূমিকা দিয়েছে 74 পৃষ্ঠায়, জাস্ট সংজ্ঞাটা এখানে বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়েছে। যেহেতু একটা রিভিশন ক্লাস সেহেতু আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। তো এখানে আরেকটা কথা বলতে হবে, তো অনেক ব্যবসায়ী যে শুধুমাত্র একটা উৎস থেকে অর্থ সংগ্রহ করে এমন নয়, বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারে। অর্থাৎ কোনো ব্যাংক থেকে লোন নিতে পারে, কোনো এনজিও থেকে নিতে পারে, উভয় জায়গা থেকে নিতে পারে। তো উভয় জায়গার ক্ষেত্রে যদি তোমাকে মূলধন ব্যয় নির্ণয় করতে বলে, তাহলে উভয় জায়গার ব্যয়গুলো একত্রে যোগ করে গড় করে যে ব্যয়টা হয় তাকেই কিন্তু মূলধন ব্যয় হিসাবে ধরা হবে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য। এখানে মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য অর্থাৎ গুরুত্বপূর্ণ, কেন এটা এত গুরুত্বপূর্ণ, এখানে তোমাদের 2টা পয়েন্ট আকারে বর্ণনা করেছে। একটা বলছে যে বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত, আমি একটু বোর্ডে লিখি, বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত। এটা গুরুত্ব এখান থেকে তোমাকে বহু নির্বাচনী প্রশ্ন পাশাপাশি সৃজনশীল প্রশ্নগুলো যদি তুমি ভালো করে জানতে চাও তাহলে অবশ্যই এই বইটা তোমাকে প্রত্যেকটা লাইনে পড়তে হবে। এটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত। তাহলে বিষয়টা তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে এই বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত কেন বলছে। তুমি কোথাও টাকা খাটাবে, এটাকে তো বিনিয়োগ বলা হয়, ঠিক আছে না? তো আমি টাকাটা খাটাবো, এই টাকা খাটানোর জন্য আমাকে কিন্তু টাকা সংগ্রহ করতে হবে। তাহলে কোথা থেকে টাকা সংগ্রহ করে টাকাটা খাটানো যাবে? আমাদের অর্থ দেওয়ার জন্য আমাদের দেশে অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে যেগুলোকে আমরা অর্থায়নের উৎস বলে থাকি। এই উৎসগুলো থেকে অর্থ সংগ্রহ করব, কেন করব, কোন উৎস থেকে করলে আমার সর্বাধিক সুবিধা অর্জিত হবে, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। আর এই সিদ্ধান্তটা নিতে কিন্তু আমার এই মূলধন ব্যয় অর্থাৎ কস্ট অফ ক্যাপিটালের অঙ্কগুলো কিন্তু সহায়তা করে। কেননা আমরা এর মাধ্যমে সহজেই
বুঝতে পারি যে এই উৎস থেকে অর্থ সংগ্রহ করলে কি পরিমাণ ব্যয় হতে পারে, ওই উৎস থেকে অর্থ সংগ্রহ করলে কি পরিমাণ ব্যয় হতে পারে। তাই বলা চলছে যেখানে আমরা যে কোনো ধরনের কোথাও টাকা খাটাতে চাই, বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে চাইলে তোমার এই মূলধন ব্যয় প্রয়োজন। আরেকটা এখানে পয়েন্ট বর্ণনা করেছে মূলধন কাঠামো সংক্রান্ত। দেখো তোমরা কাঠামোর ইংরেজি হচ্ছে স্ট্রাকচার। আমি একটু লিখি পয়েন্টটা, মূলধন কাঠামো সংক্রান্ত। দেখো আমি যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি এর একটা স্ট্রাকচার রয়েছে, কাঠামো রয়েছে। এই কাঠামো অনুযায়ী কোথায় কি হবে এগুলো কিন্তু পূর্ব থেকে একজন ইঞ্জিনিয়ার ঠিকঠাক করে দেয়, সে অনুযায়ী কিন্তু কাজগুলো এগিয়ে যায়। তো আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানেও যে মূলধন থাকে, অর্থ থাকে, এটা আসলে কোন স্ট্রাকচারে ব্যবসায় প্রতিষ্ঠানে রাখা উচিত, এটাও কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। এখানে তোমরা যারা কমার্সের স্টুডেন্ট রয়েছো তারা বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে যে আমি অর্থ সংগ্রহ করব, শুধুই কি লোন করে অর্থ সংগ্রহ করব, না লোন করার পাশাপাশি অন্য কোথাও থেকে অর্থ সংগ্রহ করলে আমার ব্যবসায় সর্বাধিক সুবিধা অর্জিত হবে। এই বিষয়টা কিন্তু আমরা যারা সাধারণ মানুষ অনেকে বুঝি না। এখানে পয়েন্ট আকারে উল্লেখ করা আছে তোমাদের মূল বইয়ের ৭৫ পৃষ্ঠায়। আমি পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, অবশ্যই পড়বে। দেখো এখানে আমার বইতে দাগানো আছে, এখানে বলছে একটি প্রতিষ্ঠান তার মোট মূলধনের ৫০% নিজস্ব মূলধন, যত টাকা তার মোট এর মোট অর্ধেক হচ্ছে তোমার নিজস্ব মূলধন বা ইকুইটি এবং ৫০% ঋণ মূলধন। ধরো মনে করো একটা ব্যবসায় প্রতিষ্ঠানে ১,০০,০০০ টাকা তোমার অর্থ রয়েছে। তো এই অর্থটা শুধুমাত্র এক উৎস থেকে না নিয়ে ৫০% নিজে থেকে নিতে হবে আর ৫০% লোন করে নিতে হবে। এটা একটা স্ট্রাকচার, এইভাবে ব্যবসাটাকে চালাতে হবে। এই স্ট্রাকচার আবার ভিন্ন ধরনের হতে পারে, যেমন এখানে বলছে ৬০% নিজস্ব মূলধন অথবা এবং ৪০% ঋণ। তাহলে ৫০% নিজস্ব মূলধন, ৫০% ঋণ, এটাও আকারে হতে পারে, আবার ৬০% ৪০% আকারেও হতে পারে। এই যে আকার অনুযায়ী ব্যবসায় মূলধন সরবরাহ করতে বলছে, এর ফলে কিন্তু সর্বাধিক সুবিধা অর্জন করা সম্ভব। তোমরা নিশ্চয়ই জানো যে যদি লোন করে আমরা ব্যবসা বাণিজ্য করি, তো এই লোনকৃত টাকা দিয়ে ব্যবসা করার ফলে যে মুনাফাটা অর্জিত হবে এর উপরে কিন্তু সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না। তো অনেক সুবিধা রয়েছে, তোমরা যখন পরবর্তী লেভেলগুলো পড়তে যাবে তখন এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবে। তাহলে এখানে যে পার্সেন্টেজটা বলা হলো, তাহলে এই পার্সেন্টেজটা কিন্তু তোমার বহু নির্বাচনী প্রশ্ন আকারে পরীক্ষাতে দিতেও পারে। তো অনলি এই দুইটা পয়েন্টই বর্ণনা করা আছে যে আমাদের এই যে মূলধন ব্যয় অধ্যায়টা পড়ছি এটা কেন গুরুত্বপূর্ণ। তো এখান থেকে অবশ্যই তোমরা বিষয়গুলো পড়ে দেখবে, মূল বিষয়টা ধরার চেষ্টা করবে, তাহলে কিন্তু সুন্দর অ্যান্সার দিতে পারবে সৃজনশীল। এখানে মূলধন ব্যয় নির্ণয়, আমরা পরের যে অংশটা হয়েছে মূলধন ব্যয় নির্ণয়, আমরা যে কোনো উৎস থেকেই মূলধনটা সংগ্রহ করি না কেন তার কিছু ব্যয় রয়েছে। তো এর প্রথম ব্যয়টা হচ্ছে ঋণ মূলধন ব্যয়। অর্থাৎ আমাকে যদি বলে ঋণ মূলধন ব্যয় বের করে দেখাও, তখন তোমাকে কিন্তু রীতিমতো অঙ্ক করে দেখাতে হবে ঋণ মূলধন ব্যয়। তাহলে ঋণ করে যখন টাকা সংগ্রহ করব, এই ঋণকৃত টাকা সংগ্রহ করার জন্য যে ব্যয়টা হবে তাকেই বলা হচ্ছে ঋণ মূলধন ব্যয়। তো এখানে অনেক উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়েছে। তো যেহেতু অঙ্ক দিবে এবং তোমাকে রীতিমতো করতে বলবে, তোমাদের বইতে যে ৭৬ পৃষ্ঠা রয়েছে এখানে দেখো একটা সূত্র দেয়া আছে, এই সূত্র অনুযায়ী তোমরা অঙ্ক করবে। তো সূত্রটা আমি একটু বোর্ডে লিখি, এখানে বাংলায়ও দেয়া আছে এবং হচ্ছে তোমার ইংলিশেও দেয়া আছে। তো বাংলাটাও যদি মনে করতে পারো তাহলে করতে পারবে। যেমন দেয়া আছে ঋণ মূলধন খরচ সমান সমান ঋণের সুদের হার ইন্টু 1 - কর হার। তাহলে এখানে আমরা ঋণ মূলধন খরচ, এটা একটা সূত্র, এর সূত্র ঋণ মূলধন খরচ সমান সমান, দেখো বইতেই দেয়া আছে, আমি একটু বোঝানোর জন্য লিখছি, ঋণের সুদের হার, অর্থাৎ এখানে লিখবো আমরা সুদের হার ইন্টু 1 - কর হার।
অর্থাৎ সরকারকে কি পরিমাণ ট্যাক্স দিতে হবে এটা কিন্তু উল্লেখ আছে ইনটু 100। এটাই হচ্ছে তোমার ঋণ মূলধন খরচ। দেখো আমি কিন্তু শুরুতেই বলেছি অধ্যায়টা হচ্ছে তুমি টাকা সংগ্রহ করবে, এই টাকাগুলো সংগ্রহ করার জন্য যে ব্যয়টা হয় সেটাকে বলছি আমরা মূলধন ব্যয়, কস্ট অফ ক্যাপিটাল। তো আমি যদি ঋণ করে টাকা সংগ্রহ করি তো এই সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমার কত টাকা খরচ হয়েছে এই ঋণকৃত টাকা সংগ্রহ করতে যে সেটা বের হয়ে যাবে। তাহলে দেখো অঙ্ককে করে ভয় পাওয়ার কিছুই নয়, এতটুকু একটা অঙ্ক করে 3 মার্ক অথবা 4 মার্ক পাওয়ার সম্ভব রয়েছে, কেননা এটা গ অথবা ঘয়ে দিয়ে থাকে। এই জায়গাতে এই যে ঋণ মূলধন খরচটা ইংলিশে লিখেছে কেডি ইকুয়াল টু এই যে ঋণের সুদের হার আমরা জানি আয়, দেখো এখানে আয় বসাতে পারো, আর এখানে কর হার তার মানে দেখো টি, ট্যাক্স রেট আর এটা 100। তো যেটা সহজ তোমাদের কাছে সে অনুযায়ী তোমরা অবশ্যই বসাতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এই অধ্যায় থেকে আমাদের মোটামুটি 3টা অঙ্ক যদি তুমি শিখতে পারো 3টা সূত্রের উপরে, তাহলে কিন্তু তোমার 100% অঙ্ক শেখা হয়ে যাবে। তো যেহেতু এর আগেও এই অধ্যায়ের উপরে ক্লাসগুলো নেওয়া হয়েছে, তো আমি সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র তুলে ধরলাম। তো আজকের এই ক্লাসে মূল বিষয়টা ছিল পুরাতন পড়াগুলো তোমাদের একটু যাচাই বাছাই করে দেয়া, আসলে তুমি কতটুকু জানো। এই সূত্রটা আহামরি জটিল কিছু নয়। ঋণ মূলধন ব্যয়কে আমি ঋণ করেছি, এই ঋণ করতে যে টাকাটা খরচ হয়েছে এই টাকাকে বলছে আমরা ঋণ মূলধন ব্যয়। একটা অঙ্ক 2 লাইনের উদ্দীপক দিয়ে তোমাকে বলে দিবে ঋণ মূলধন খরচ বের করো। তো এটা সহজ একটা ক্যালকুলেশান। তো আশা করব তোমরা সহজে বিষয়টা বুঝতে পারবে। যেহেতু বললাম 3টা সূত্রের উপর অঙ্ক হবে, আগামী ক্লাসে আমি সেই 3টা সূত্রের অঙ্ক করে দেখাবো। আজকে একটু থিওরি পড়ালাম, মূলধন ব্যয় কেন নির্ণয় করতে হয় সেই গুরুত্বটা সম্পর্কে একটু বোঝালাম, একটা সূত্র লিখে দেখালাম। আগামী ক্লাসে এই 3টা সূত্রের উপরে অঙ্ক আমি সমাধান করে দেখাবো। সুতরাং যারা অঙ্কটা শিখতে চাও তারা আশা করব আগামী ক্লাসটাও বেশ ভালোভাবে অনুসরণ করবে। তো যাবার আগে ছোট্ট একটি হোমওয়ার্ক দিতে চাই, তোমরা এই অধ্যায়ের বহু নির্বাচনী গুরুত্বপূর্ণ, খুবই অবশ্যই পড়বে, একটু জটিল জটিল বহু নির্বাচনে রয়েছে। সুতরাং পরীক্ষার সামনে তাই খুব একটা বেশি না দিয়ে আমি অনলি 10টি এসকিউ শর্ট কোশ্চিন প্রশ্নর উত্তর সহ তৈরি করবে, এটাই তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, মহান আল্লাহ তাআলা তোমাদের সকলকে যেন সুখে শান্তিতে রাখেন এই প্রত্যাশায় আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।